ফরিদপুরে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সমাবেশ আজ। দীর্ঘ ২০ বছর পর তিনি ফরিদপুর যাচ্ছেন। ফরিদপুর জেলা বিএনপি আয়োজিত এই সমাবেশে তিনি প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন। সমাবেশকে কেন্দ্র করে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের মধ্যে উৎসবের আমেজ বিরাজ করছে। ইতিমধ্যেই জেলার বিভিন্ন এলাকায় প্রস্তুতি সভা ও প্রচার কার্যক্রম শুরু হয়েছে। দলীয় নেতাদের আশা, সমাবেশে কয়েক লাখ মানুষের সমাগম হবে। এই জনসভায় ফরিদপুর অঞ্চলের প্রায় ৫ জেলার ১৫ জন প্রার্থীকে পরিচয় করিয়ে দেওয়ার কথা রয়েছে। দর্শক, এই মুহূর্তে ফরিদপুরের সমাবেশস্থল থেকে সর্বশেষ জানাচ্ছেন সহকর্মী শফিকুল ইসলাম জন। জি, ধন্যবাদ আপনাকে। আপনি জানেন যে প্রায় দীর্ঘ ২ দশক পরে কিন্তু ফরিদপুরের মাটিতে পা রাখছেন তারেক রহমান। ইতিমধ্যে তিনি কিন্তু ফরিদপুরে অবস্থান করছেন। এর আগে সকালে তিনি বরিশালে অনুষ্ঠান শেষ করেই কিন্তু হেলিকপ্টার যোগে ফরিদপুরের উদ্দেশ্যে রওনা হয়েছেন। আমরা এখন রয়েছি ফরিদপুরের ঐতিহাসিক রাজেন্দ্র কলেজ মাঠে, যেখানে আপনারা দেখছেন যে পুরো মাঠটি কিন্তু নেতাকর্মীদের উপচে পড়া ভিড় এবং কানায় কানায় পরিপূর্ণ হয়ে রয়েছে। আমরা যেটি জানি যে এই যে বৃহত্তর ফরিদপুরের যে ৫টি জেলা রয়েছে, এই ৫টি জেলার যে বিএনপির নেতাকর্মীদের আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে যে ৫টি জেলার যে সর্বমোট ১৫ জন যে সংসদ সদস্য প্রার্থী রয়েছেন দলীয়, তাদেরকে কিন্তু এই মঞ্চেই কিন্তু তিনি পরিচয় করিয়ে দিবেন। তো ইতিমধ্যে কিন্তু তিনি কিছুক্ষণের মধ্যেই তিনি এই মঞ্চে উঠবেন এবং নেতাকর্মীদের উদ্দেশ্যে কিন্তু বক্তব্য দেবেন। আমরা সকাল থেকে যেটি দেখেছি যে ফরিদপুর সহ আশপাশের যে ৫টি জেলা সহ দেশের বিভিন্ন অঞ্চল থেকে কিন্তু তার যে দলীয় নেতাকর্মীরা কিন্তু এই যে সমাবেশস্থলে এসে হাজির হয়েছে। বিভিন্ন ধরনের স্লোগান এবং নানা ধরনের প্লেকার্ড, ব্যানার, ফেস্টুনে কিন্তু মুখরিত হয়ে রয়েছে এই রাজেন্দ্র কলেজ মাঠ। তো কিছুক্ষণের মধ্যেই তারেক রহমান কিন্তু এখানে এই যে নেতাকর্মীদের উদ্দেশ্যে কিন্তু ভাষণ দেবেন। তো এই ছিল আমার কাছে তারেক রহমানের যে ফরিদপুর জনসমাবেশের সর্বশেষ। বাংলাদেশ জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, বাংলাদেশে আর কোনো জমিদারকে মেনে নেওয়া হবে না। এই বাংলাদেশ হবে জনগণের বাংলাদেশ। কুড়িগ্রাম সরকারি কলেজ মাঠে ১১ দলীয় জোটের জনসভায় তিনি কথা বলেন। জামাতে ইসলামী ক্ষমতায় গেলে উত্তরবঙ্গকে কৃষি শিল্পের রাজধানীতে পরিণত করা হবে জানিয়ে আমির বলেছেন, এখন থেকেই আগামীর প্রধানমন্ত্রী বের হবে। আতিকুর রহমান তিতাসের রিপোর্ট। কুড়িগ্রাম সরকারি কলেজ মাঠে ১১ দলীয় জোটের জনসভায় যোগ দেন জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে উত্তরবঙ্গকে কৃষি শিল্পের রাজধানীতে পরিণত করা হবে। পিছিয়ে পড়া জনগোষ্ঠীর ঘর থেকেই তৈরি হবে আগামীর প্রধানমন্ত্রী। যখন কৃষি বিপ্লব এখানে হবে, তখন সবাই কাজ পেয়ে যাবে। বলবেন আমাদেরকে শুধু কৃষক বানায় রাখবেন না, আপনাদের বুক থেকে, ঘর থেকে, মায়েদের গর্ব থেকে আগামীর প্রধানমন্ত্রীও বের হবে ইনশাআল্লাহ। 3টি নদীকে কুড়িগ্রাম জেলার দুঃখ উল্লেখ করে আমির বলেন, নদী ভাঙন রোধে যে বাজেট হয়েছে সব চুরি করে বিদেশে পাচার করা হয়েছে। আমাদের নদীগুলাকে হত্যা করে কঙ্কাল বানানো হয়েছে, মরুভূমি বানানো হয়েছে। সবগুলো চোর। 54 বছরে নদী শাসনে নদী ভাঙন রোধের যতগুলো বাজেট হয়েছে সব তাদের পেটে হজম করে নিয়েছে। নদী সংস্কারের কাজ করে নাই। এই চোররা টাকা চুরি করে বিদেশে পাচার করেছে 28 লক্ষ কোটি টাকা। দেশবাসী, কুড়িগ্রামবাসী কথা দিচ্ছি, আল্লাহ যদি আমাদেরকে সুযোগ দেন, ওদের মুখের ভিতর দিয়ে হাত পেট পর্যন্ত ঢুকায় সব বের করে আনবো ইনশাআল্লাহ। বাংলাদেশে আর কোনো জমিদারকে মেনে নেওয়া হবে না উল্লেখ করে ডাক্তার শফিকুর রহমান বলেন, এই বাংলাদেশ হবে জনগণের দেশ। জামায়াত ক্ষমতায় গেলে নারীদের শতভাগ নিরাপত্তা নিশ্চিত করা হবে বলেও জানান জামায়াত আমির। এই বাংলাদেশে আর কোনো জমিদার মেনে নেব না। এই বাংলাদেশ হবে ইনশাআল্লাহ জনগণের বাংলাদেশ। আমরা মাদেরকে কথা দিচ্ছি, আমাদের সব কিছুর বিনিময়ে ইনশাআল্লাহ আপনাদের আবাসস্থলে, রাস্তাঘাটে, চলাচলে, কর্মস্থলে সব জায়গায় আমরা ইনশাআল্লাহ আপনাদের শতভাগ নিরাপত্তা এবং মর্যাদা আমরা নিশ্চিত করব। এটি আমাদের 1 নম্বর অগ্রাধিকার। আতিকুর রহমান তিতাস, মাই টিভি। দর্শক, নীলফামারী ও লালমনিরহাটের সংযোগস্থল তিস্তা ব্যারেজ এলাকার হেলিপ্যাড মাঠে জনসভায় যোগ দেন জামায়াত আমির। সেখান থেকে আরো তথ্য জানাচ্ছেন প্রতিনিধি মাহফুজ রাজু। নির্বাচনের আর মাত্র 8 দিন বাকি। এই 8 দিন আগেই কিন্তু লালমিয়াটে জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান কিন্তু লালমিয়াটে এসে নির্বাচনী জনসভা করে গেলেন। আর মাত্র কিছুক্ষণ হলো তার জনসভাটি শেষ হয়েছে। এই জনসভার স্থানটি নির্ধারণ করা হয়েছিল লালমিয়াট নীলফামারী জেলার ঠিক মাঝামাঝি একটি স্পটে, যেটি লালমিয়াটের শেষ প্রান্ত এবং নীলফামারী জেলার শুরু।
বাংলাদেশের ঐতিহ্যবাহী স্থাপনা তিস্তার ব্যারেজ এলাকায় যে একটি মাঠ রয়েছে, ছোট মাঠ, সেই মাঠে কিন্তু জনসভা করেছেন। এই জনসভাকে ঘিরে জামাত ইসলামী নেতাকর্মীদের মধ্যে দারুণ উচ্ছ্বাস ছিল। তারা গত কয়েকদিন ধরে জেলা শহর সহ বিভিন্ন গ্রামে গঞ্জে হাটবাজারে তারা কিন্তু প্রচারণা চালিয়েছেন ডাক্তার শফিকুর রহমানের জনসভা ঘিরে। আর ডাক্তার শফিকুর রহমান মঞ্চে উঠে যেসব বক্তব্য দিয়েছেন তার অন্যতম গুরুত্বপূর্ণ দিক হলো বাংলাদেশে তার দল বিজয়ী হলে দেশ পরিচালনায় কী কী নীতি নির্ধারণ করবেন তার কিছু হিন্টস তিনি দিয়েছেন। পাশাপাশি তিনি বলেছেন যে এই অঞ্চলের উত্তরবঙ্গ যে অবহেলিত একটি অঞ্চল, যেন একটি সৎ মায়ের মতো আচরণ করা হয়, সেই দিকগুলো তিনি তুলে ধরেছেন এবং তিনি প্রতিশ্রুতি দিয়েছেন যে এই জামাতে ইসলামী ক্ষমতায় আসলে এই অঞ্চলকে তিনি বিশেষ গুরুত্ব দিয়ে এই অঞ্চলের উন্নয়নে কাজ করবেন। পাশাপাশি তিনি প্রতিশ্রুতি দিয়েছেন যে সরকারি কর্মচারী যারা আছেন তাদের উন্নয়নে কাজ করবেন এবং এই জেলার যে গুরুত্বপূর্ণ কিছু উন্নয়নের স্থান রয়েছে, উন্নয়নের যে জায়গাগুলো রয়েছে, যেমন ফোর লেন, পাশাপাশি বুড়িমেরি স্থলবন্দরের আধুনিকায়করণ, পাশাপাশি অন্যান্য যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো রয়েছে, বিশেষ করে লালমিয়াট এবং নীলফামারীর যে উন্নয়নের বিষয়গুলো রয়েছে, সেই দিকগুলো নিয়ে কিন্তু প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। পাশাপাশি এই মঞ্চে কিন্তু দুই জেলার যে তার দলের যে প্রার্থীরা রয়েছেন, সংসদ সদস্য প্রার্থীরা রয়েছেন, তাদের তিনি পরিচয় করে দিয়েছেন এবং জনগণের কাছে তাদের জন্য ভোট চেয়েছেন ডাক্তার শফিকুর রহমান। তো এই ছিল সর্বশেষ ডাক্তার শফিকুর রহমানের নির্বাচনী জনসভার সবশেষ। বিএনপি সবসময় কাজে বিশ্বাসী, সমালোচনায় বিশ্বাস করে না বলে মন্তব্য করেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুরে নির্বাচনী আসনের নারগুন ইউনিয়নের কিসমত স্কুল মাঠে পথসভায় এ মন্তব্য করেন তিনি। এ সময় রাজনীতি করলে মিথ্যা কথা না বলার আহ্বান জানান মির্জা ফখরুল। তিনি আরও বলেন, আলেম ওলামারা বলছে একটি দল ইসলামের কথা বলে মানুষের সঙ্গে প্রতারণা করছে, সাধারণ ভোটার আর মা বোনদের ভুল বোঝাচ্ছে। দাঁড়িপাল্লায় ভোট দিলে জান্নাত পাওয়া যাবে, তবে এটা কোনো মুসলমান বিশ্বাস করবে না। আমরা কাজে বিশ্বাস করি, আমরা কর্মে বিশ্বাস করি, আমরা সমালোচনায় বিশ্বাস করি না। আজকে একটা দল আপনাদের সামনে আসছে, নিশ্চয়ই আসছে, আপনারা চিনেন, এদেরকে আমরা আগে কখনো দেখি নাই, আমাদের সঙ্গে থাকছে, আমরা একসাথে ছিলাম, আমাদের সঙ্গে থাকছে, আমরা ঠিক জানতাম না যে কি এখন আসছে যে তারা নির্বাচন করবে। ভালো কথা, যে কেউ রাজনীতি করতে পারে, রাজনীতি করবেন, দয়া করে মিথ্যা কথা বলবেন না, আর গীবত গাইবেন না, অন্যের সমালোচনা ওইভাবে করবেন না। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গণমাধ্যম কর্মীদের নিরপেক্ষ ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। সকালে ইসি বিটে কাজ করা গণমাধ্যম কর্মীদের সঙ্গে মত বিনিময়কালে তিনি কথা জানান। গণমাধ্যমকে গণতন্ত্রের বাহন উল্লেখ করে বিএনপির নির্বাচনী পরিচালনা কমিটির মুখপাত্র ডক্টর মাহদি আমিন বলেন, অনেক ধরনের ইঞ্জিনিয়ারিং ও কারচুপির আভাস মিলছে, যার বিরুদ্ধে গণমাধ্যমকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। আর বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, বিগত ফ্যাসিস্ট সরকার গণতন্ত্রকে হরণ করে মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়েছিল। আপনাদের সামনে এই সময় একটা খুব গুরুত্বপূর্ণ দায়িত্ব এসে পড়েছে। বেসিক্যালি আপনাদের এই সংগঠনের নামটা আমার খুব ভালো লেগেছে, এই জন্য যে গণতন্ত্র তো নির্বাচনের পিঠে চলেই আসে। নির্বাচন হলো গণতন্ত্রের বাহন, যেখানে নির্বাচন নাই সেখানে গণতন্ত্রও নাই। পরাজিত ফ্যাসিবাদের পর মানুষের মনে যে আশা জেগেছে যে একটা অবাধ সুষ্ঠু নির্বাচন, একটা ইনক্লুসিভ নির্বাচন, সেই নির্বাচনে ভোট দেওয়ার, সুতরাং সেই আশা যাতে পূর্ণতা লাভ করে সেই প্রচেষ্টা আমাদের সবাইকে নিতে হবে। মূলধারা গণমাধ্যমের প্রিন্ট, প্রেস, রেডিও, টিভি আপনাদের প্রত্যেকের কিন্তু অনেক বড় একটা ভূমিকা ছিল। আগামী যে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে সেখানে সবচেয়ে বড় এবং জনপ্রিয় রাজনৈতিক দল হিসেবে বিএনপির প্রত্যাশা এতটুকুই যে আপনারা আপনাদের নিজ নিজ পেশাগত অবস্থান থেকে যেন সর্বোচ্চ নিরপেক্ষভাবে দায়িত্বটুকু পালন করতে চান। জাতীয় নির্বাচনের পাশাপাশি গণভোটের প্রচারণা চালানো হচ্ছে বলে জানিয়েছেন এনসিপির আহ্বায়ক ও ঢাকা 11 আসনের প্রার্থী নাহিদ ইসলাম। দুপুরে রাজধানীর মালিবাগ এলাকায় নির্বাচনী প্রচারণার সময় তিনি কথা জানান। তিনি বলেন, দেশের মানুষ সংস্কার চায়, তাই এনসিপির উপর মানুষের আস্থা রয়েছে। সুষ্ঠু ভোট হলে জয়ী হবার প্রত্যাশাও ব্যক্ত করেন নাহিদ ইসলাম।
মানুষ যেহেতু সংস্কার চায়, পরিবর্তন চায়, তাই গণভোটে হ্যাঁ ভোটে থাকে। আমি মনে করি যে জনগণ সংস্কারের পক্ষে এই ভোট দিবে, তাহলে আমি আশাবাদী। আপনি এগিয়ে আছেন? এগিয়ে পিছিয়ে মনে করি না, আমি মনে করি যে ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হলে এখানে 11 দলের পক্ষ থেকে বিজয় আসবে। শেরপুর ৩ শ্রীবর্দী ঝিনাইগাতি আসনের জামায়াতে ইসলামীর সংসদ সদস্য প্রার্থী ও জেলা জামায়াতের সেক্রেটারি মোহাম্মদ নুরুজ্জামান বাদল মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। গতরাত 2:30টার দিকে ময়মনসিংহের স্বদেশ হাসপাতালে কিডনি জটিলতায় চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি। মঙ্গলবার শবে বরাতের রাত 10টার দিকে তিনি অসুস্থ হলে তাকে প্রথমে শ্রীবর্দী উপজেলা হাসপাতালে নেওয়া হয়। পরে ময়মনসিংহে নেওয়া হলে রাত 2:30টার দিকে স্বদেশ হাসপাতালে তার মৃত্যু হয়। 2 দফা জানাজা শেষে বিকেলে তার মরদেহ পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। এদিকে জামাতের প্রার্থী নুরুজ্জামান বাদলের মৃত্যুতে আরপিও অনুযায়ী শেরপুর 3 আসনের নির্বাচন স্থগিত ঘোষণা করেছে ইসি। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট 2026 অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ আয়োজনের লক্ষ্যে কুতুবদিয়া ও সন্দ্বীপ পরিদর্শন করেছেন বাংলাদেশ নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান। তিনি নির্বাচনী দায়িত্বে নিয়োজিত নৌ কন্টিনজেন্টের প্রস্তুতি, নিরাপত্তা ব্যবস্থা ও কার্যক্রম পর্যালোচনা করেন এবং প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাদের সঙ্গে মত বিনিময় করেন। নৌবাহিনী প্রধান বলেন, ভোটাররা যেন নির্ভয়ে ভোটাধিকার প্রয়োগ করতে পারে সেজন্য সর্বোচ্চ সতর্কতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। নির্বাচন উপলক্ষে উপকূলীয় এলাকায় নৌবাহিনীর জাহাজ ও বোট মোতায়েন, ড্রোন ও বডি ওন ক্যামেরায় নজরদারি, টহল ও নিরাপত্তা কার্যক্রম জোরদার করা হয়েছে এবং সকল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটা চমৎকার সম্পর্ক বিরাজমান এবং এই সম্পর্কে আমরা শুধুমাত্র নির্বাচন নয়, পরবর্তীতে দেশের গঠনমূলক কাজেও আমরা এই সম্পর্ক বজায় রাখবো ইনশাল্লাহ। কুমিল্লা জেলার 14গ্রাম উপজেলার 13টি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে গঠিত কুমিল্লা 11 সংসদীয় আসন, প্রায় 4,21,000 ভোটারের এই আসরে নির্বাচনী প্রচারণাকে ঘিরে উত্তেজনা বিরাজ করছে। প্রতিনিধি আবু মুসার রিপোর্টে বিস্তারিত দেখুন। কুমিল্লা 11 থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন বাংলাদেশ জামায়াত ইসলামীর নায়েবে আমির ডাক্তার আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। সাম্প্রতিক সময়ে নারীদের বিভিন্ন ইস্যু নিয়ে রাজনৈতিক বিতর্কের প্রেক্ষাপটে নারীর অধিকার বিষয়ে দলের অবস্থান স্পষ্ট করেন তিনি। জামায়াত ইসলামী মনে করেন নারীদেরকে সমাজে আরো অধিকতর ভূমিকা রাখার মতো করে গড়ে তোলা দরকার এবং শিক্ষায়, চাকরিতে, অধিকারে তাদেরকে আরো বেশি অগ্রাধিকার দেওয়া দরকার। প্রচারণা চলাকালে ব্যানার ফেস্টুন ছিঁড়ে ফেলা ও নেতাকর্মীদের উপর হামলার অভিযোগ করেছেন তিনি। দাবি করছেন বিএনপির নেতাকর্মীদের দ্বারা এসব হামলার ঘটনা ঘটছে। কুমিল্লা থেকে 14 মডেলে ঢোকার পরে দেখবেন যে সেখানে আমার কোনো পোস্টার নেই, কিন্তু অন্য প্রার্থীর পোস্টার, বেশি রঙের পোস্টার আছে। তবে অভিযোগ অস্বীকার করে বিএনপির প্রার্থী কামরুল হুদা বলেন, প্রতিপক্ষের হামলার শিকার হচ্ছেন তার দলের নেতাকর্মীরাই। আমাদের লোকজন শান্তিপূর্ণভাবে মিটিং করছিল, ওই সমস্ত মিটিংগুলোতে হঠাৎ করে গিয়ে আমাদের প্রতিপক্ষ সংগঠন জামাত ইসলামী বা ইসলামী ছাত্র শিবির বলে যারা পরিচিত 14 গ্রামে, তারাই হামলা করছে, তারাই আমাদের লোকজনদেরকে আহত করছে। ভোটারদের স্বতঃস্ফূর্ত সাড়া পাচ্ছেন উল্লেখ করে উভয় প্রার্থী সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন। মানুষ আশাবাদী আছে, মানুষের আকুতি আমরা বুঝি, মানুষ ভোট দিতে চায়, ধানের শীষে ভোট দিতে চায়। আই এম ভেরি গ্রেটফুল টু দেম। আমি খুব কৃতজ্ঞ এবং আমি খুব খুশি যে তারা খুব পজিটিভ রেসপন্স করতেছে। আনুষ্ঠানিক প্রচারণা শুরুর পর থেকে এই আসনে বিএনপি ও জামায়াতের মধ্যে অন্তত 5টি সংঘর্ষের ঘটনা ঘটেছে। তবে প্রশাসনের সমন্বয়ে স্থানীয়ভাবে বৈঠকের মাধ্যমে পরিস্থিতি স্বাভাবিক রাখার চেষ্টা চলছে। আবু মুসা, মাই টিভি, কুমিল্লা। স্বৈরাচারের মতোই গুপ্ত সংগঠনের ব্যক্তিরা নতুন জালিম হিসেবে আবির্ভূত হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। বরিশালের ঐতিহাসিক বেলস পার্ক ময়দানে আয়োজিত জনসভায় কথা বলেন তিনি। তারেক রহমান বলেন, যে দলের নেতারা মা বোনদের সম্মান করে না, তাদের কাছে দেশের মানুষের আত্মমর্যাদা আশা করতে পারে না। ক্ষমতায় গেলে বরিশালের নদী ভাঙন রোধে বেড়িবাঁধ তৈরির পাশাপাশি দক্ষিণাঞ্চলে শিল্পাঞ্চল গড়ে তোলা হবে বলেও জানান বিএনপির চেয়ারম্যান। পারভেজ রাসেলকে সাথে নিয়ে মাহবুব সৈকতের রিপোর্ট। প্রিয় সমাবেশ, এবারে বক্তব্য রাখবেন
বরিশাল নগরীর ঐতিহাসিক বেলস পার্ক ময়দান। দলের চেয়ারম্যানকে দেখতে এবং তার কথা শুনতে বিভাগের 6 জেলার বিএনপি নেতাকর্মীদের উপচে পড়া ভিড় গড়ায় পার্শ্ববর্তী সড়কেও। 2 দশক পরে বরিশালে পা দিলেন তারেক রহমান। সভামঞ্চে এসেই জনতার ভালোবাসার জবাব দেন তিনি। প্রধান অতিথির বক্তব্যে স্বৈরাচারের মতোই গুপ্ত সংগঠনের ব্যক্তিরা নতুন জালেম হিসেবে আবির্ভূত হয়েছে বলে মন্তব্য করেন তিনি। বর্তমানে বাংলাদেশে এক নতুন জালেমের আবির্ভাব হয়েছে। এই গুপ্ত সংগঠনের ব্যক্তিরা নতুন জালেম রূপে আবির্ভূত হয়েছে বাংলাদেশের মানুষের কাছে। নির্বাচনের পর যারা জনগণকে নাকে দড়ি দিয়ে ঘুরাতে চায় তাদের উচিত শিক্ষা দিতে হবে বলেও মন্তব্য করেন বিএনপির শীর্ষ এই নেতা। তাদের আরেক নেতা যার বাড়ি কিনা কুমিল্লা জেলায়, সেই নেতা কিছুদিন আগে তাদের এক দলীয় সমাবেশে বলেছে তাদের কর্মীদেরকে যে 12 তারিখ পর্যন্ত আপনারা জনগণের পা ধরবেন, তারপরে বাকি পরবর্তী 5 বছর জনগণ আপনাদের পা ধরবে। যারা দেশের মানুষকে সম্মান করতে জানে না, যারা পরিকল্পনা করে রাখে যে 12 তারিখের পর থেকে তারা জনগণকে নাকে দড়ি দিয়ে ঘোরাবে, তাদেরকে উচিত শিক্ষা আপনাদেরকে দিতে হবে প্রিয় ভাই বোনেরা। জনগণের রায়ে দেশ পরিচালনার দায়িত্ব পেলে ভোলার গ্যাস কাজে লাগিয়ে দক্ষিণাঞ্চলে শিল্প প্রতিষ্ঠান গড়ে তোলার কথা বলেন তিনি। আমরা যেরকম ভোলাতে গ্যাস পাওয়া গিয়েছে, সেই গ্যাসকে কাজে লাগিয়ে আমরা সেখানকার উপযোগী শিল্প যেমন গড়ে তুলতে চাই, যার মাধ্যমে কর্মসংস্থানের ব্যবস্থা হবে, ঠিক একইভাবে বরিশাল বিভাগের জেলাগুলোতে আমাদের তরুণ এবং যুবক সদস্যদের যাতে কর্মসংস্থানের ব্যবস্থা হয়, সেই জন্য বিভিন্ন রকমের প্রশিক্ষণ কেন্দ্র আমরা গড়ে তুলতে চাই। রাজধানীর সাথে সড়ক যোগাযোগের জন্য বরিশাল ভোলা সেতু, বিভিন্ন জেলায় মেডিকেল কলেজ স্থাপন ও নদী ভাঙন সমস্যার সমাধানে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। 12 তারিখে ইনশাল্লাহ ধানের শীষকে জয়যুক্ত করার মাধ্যমে 13 তারিখ থেকে আসুন সকলে মিলে আমরা দেশ পুনর্গঠনের কাজে হাত দেই। মাহবুব সৈকত, মাই টিভি, বরিশাল। পুনর্গঠনের কাজে কে আছে? চট্টগ্রাম বন্দরের নিউমোরিং কন্টেইনার টার্মিনাল এনসিটি পরিচালনায় বিদেশি কোম্পানির সঙ্গে চুক্তির প্রতিবাদে অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেছেন বন্দর শ্রমিক ও কর্মচারীরা। দাবি আদায় না হওয়ায় আজ থেকে এই কর্মবিরতি শুরু হয়েছে। এর আগে শনিবার থেকে প্রতিদিন 8 ঘন্টা করে কর্মবিরতি পালন করে আসছিলেন তারা। শ্রমিকদের অভিযোগ, বন্দর কর্তৃপক্ষ লাভজনক ও স্বয়ংসম্পূর্ণ এনসিটি বিদেশি কোম্পানির হাতে তুলে দেওয়ার উদ্যোগ নিয়েছে, যা দেশের সার্বভৌমত্ব শ্রমিকদের চাকরির জন্য হুমকি স্বরূপ। অন্যদিকে বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে বন্দরকে আধুনিক ও গতিশীল করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে এবং বিষয়টি এখনো চূড়ান্ত হয়নি। আদালত এই সংক্রান্ত রিট খারিজ করেছে। শ্রমিকদের কর্মবিরতিতে চট্টগ্রাম বন্দরের কার্যক্রম প্রায় স্থবির হয়ে পড়েছে।